থার্মাল ফেনোমেনা অনেক রকমের হতে পারে। আমাদের সিলেবাসে যেটুকু থার্মাল ফেনোমেনা আছে সেটা হচ্ছে মূলত এক্সপ্যানশন বেসড, অর্থাৎ তাপ দিলে বা তাপমাত্রা বাড়লে যে কোনো পদার্থের আয়তন বৃদ্ধি ঘটে বা এক্সপ্যানশন হয় সাধারণভাবে। দু একটা ব্যতিক্রম আছে, সেগুলো যখন আসবে তখন আমরা আলোচনা করব। সাধারণভাবে যে কোনো পদার্থেরই আয়তনের প্রসারণ ঘটে। প্রথমে আমাদের এই বিষয়টি আমরা এখানে পড়ব, সেটা হচ্ছে এক্সপ্যানশন অফ সলিডস বা কঠিন পদার্থের প্রসারণ। এবার কঠিন পদার্থ মানে তার নির্দিষ্ট আকার আকৃতি এসব আছে। তা আমরা প্রথমে ফর দ্য সেক অফ সিম্পলিসিটি, আমাদের যাতে সুবিধা হয় বুঝতে, সেই জন্য আমরা এই কঠিন পদার্থের প্রসারণটাকে তিনটি স্টেজে ভাগ করে নিয়ে পড়ব। একটা হচ্ছে তোমার দৈর্ঘ্য প্রসারণ বা এক্সপেনশন অফ লেন্থ, একটা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ, একটা তো সেটার ইংরাজি করলে দাঁড়ায় এক্সপেনশন অফ এরিয়া, আর তৃতীয়ত এক্সপেনশন অফ ভলিউম বা আয়তনের প্রসারণ। তা প্রথমে এক এক করে আসি। দেখো, আমরা আজকে পড়ছি থার্মাল ফেনোমেনা। এক্সপেনশন, প্রথমে আমরা জিনিসটা পড়বো সেটা হচ্ছে এক্সপেনশন অফ লেন্থ অফ সলিডস, কঠিন পদার্থের দৈর্ঘ্যের বৃদ্ধি বা দৈর্ঘ্যের প্রসারণ। কিভাবে পড়ব না, ধরা যাক এইটা একটা রড বা লাঠি বা যাই হোক কিছু একটা, তার ইনিশিয়াল লেন্থ হচ্ছে L1, প্রাথমিক দৈর্ঘ্য L1, টেম্পারেচার হচ্ছে, এখানে আমরা টেম্পারেচারটা এখানে লিখছি সংক্ষেপে, টেম্পারেচারটা এখানে T1 ডিগ্রি সেলসিয়াসে রেখেছি, সেলসিয়াস বলেই লিখছি। সেলসিয়াস না লিখলেও অসুবিধে ছিল না, যদিও আপাতত লিখলাম সেলসিয়াস। এইবার এটার টেম্পারেচার বাড়ানো হলো এবং এটা দেখা গেল লেন্থে বেড়ে গেছে, লেন্থে বেড়ে এতটা হয়েছে এবং তার ফাইনাল লেন্থ বা অন্তিম দৈর্ঘ্য হয়েছে L2। এখন টেম্পারেচার হচ্ছে T2 ডিগ্রি সেলসিয়াস। তো এই যে বৃদ্ধিটা হলো, এটাকে যদি আমাকে একটা সূত্রের মধ্যে বা একটা ফর্মুলার মধ্যে ফেলতে হয়, তাহলে আমাকে একটু হিসেবটা অন্যভাবে করে দেখতে হবে। কিরকম না, আমরা ইউনিটারি মেথড সকলেই জানি। তাহলে ইউনিটারি মেথডে যদি আমরা লিখতে চাই যে when, বাংলায় বলে দেবো, অসুবিধে নেই, when T2 minus T1 degree Celsius is the rise in temperature, initial length is L1, then final length is L2। এই অর্থাৎ যখন তাপমাত্রা বৃদ্ধি T2 minus T1 ডিগ্রি সেলসিয়াস, প্রাথমিক দৈর্ঘ্য L1, তখন অন্তিম দৈর্ঘ্য L2। বাংলায় যারা লিখছো তারা এইভাবে নোট করো, যখন T2 minus T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি, কমা দিয়ে প্রাথমিক দৈর্ঘ্য L1, তখন অন্তিম দৈর্ঘ্য L2। তাহলে when 1 degree Celsius is the
রাইজ ইন টেম্পারেচার, ইনিশিয়াল লেন্থ যা আছে তাই থাক, তাহলে ফাইনাল লেন্থ হবে আমার L2 বাই T2 মাইনাস T1। আর when 1 degree Celsius is the rise in temperature, initial length is unity মানে 1, then final length is equal to, এখানটায় লিখি L2 by L1 into T2 minus T1। আমরা একটা জায়গায় ভুল লিখছি অবশ্য, সে ভুলটা কি, এখানে ফাইনাল লেন্থটা লিখে আমার লাভ নেই, এখানে ইনক্রিজ ইন লেন্থ লিখতে হতো, ইনক্রিজ ইন লেন্থ, অর্থাৎ যখন, আরেকবার বলি, যখন T2 মাইনাস T1 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি, প্রাথমিক দৈর্ঘ্য L1, তখন দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে L2 মাইনাস L1, এই মাথাটাই হবে L2 মাইনাস L1, এটা আমি মিস করে গিয়েছিলাম, তাহলে উপরটাই হবে L2 মাইনাস L1। এটা থেকে কি পাওয়া গেল স্যার? না, পাওয়া গেল হচ্ছে যে আমি যদি একক তাপমাত্রা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যের কতটা পরিবর্তন হয় সেটা যদি জেনে ফেলি, তাহলে যে কোনো দৈর্ঘ্যের কঠিন পদার্থের কোনো একটা লাঠি বা দণ্ড বা রড যদি নিই, তার তাপমাত্রা যা খুশি বৃদ্ধি করি না কেন, কত অন্তিম দৈর্ঘ্য হবে আমরা হিসেব করতে পারবো, কতটা দৈর্ঘ্য বৃদ্ধি হবে। তাহলে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমাকে সাহায্য করবে যে টু প্রেডিক্ট বা টু ক্যালকুলেট দ্য এক্সপ্যানশন ইন লেন্থ অফ এ রড অর এ ওয়্যার অফ এনি লেন্থ, তার প্রাথমিক দৈর্ঘ্য যাই থাক না কেন আমরা হিসেব করতে পারবো, এবং যে কোনো তাপমাত্রা বৃদ্ধি হোক না কেন সেটার জন্য হিসেব করতে পারবো। এই জিনিসটাকে বলা হয়, এই জিনিসটাকে এইরকম একটা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এটা গ্রিক লেটার আলফা, এটাকে বলা হয় কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন অফ সলিডস, কার না সলিডসের, বাংলায় হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, কার না কঠিন পদার্থের, কঠিন পদার্থের। এবার দেখো এই যে কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন অফ সলিডস, আমরা এখানে বারবার লাঠি বা রড এইটা বলে আসছি, তো এইখানে একটা বলার আছে বিষয়, যে যতই সরু রড বা লাঠি নিই না কেন বা তার নিই না কেন, তার তো একটা প্রস্থচ্ছেদ বা একটা ক্রস সেকশন তো আছেই, তাহলে তার কি হবে, তার কি হবে আমরা এখানে কনসিডার করব না। অর্থাৎ আমরা এখানে লাঠির বদলে একটা এইরকম বারও নিতে পারি, এইরকম একটা বার, লাঠি যে নিতে হবে তা নয়, প্রোভাইডেড এই বারের দৈর্ঘ্যটা হচ্ছে L1, ধরা যাক বারের দৈর্ঘ্যটা L1, এটার এখন টেম্পারেচার T1 ডিগ্রি সেলসিয়াস, এটার আমি টেম্পারেচার বাড়িয়ে T2 করেছি, বারের লেন্থ ব্রেথ হাইট সবই বেড়েছে, শুধু লেন্থটা যে বাড়বে তা নয়, এইটা ধরো আমি L2 বলছি, এখন এটা এখন T2 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেছি, এই T2 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়ার ফলে এর লেন্থ হয়েছে L2। এর বেলাতেও কিন্তু এই ফর্মুলাটা আমরা ব্যবহার করতে পারি যখন শুধুমাত্র দৈর্ঘ্যের প্রসারণ কতটা হয়েছে সেইটা হিসেব করব। আবার দৈর্ঘ্যটা যেমন একটা দৈর্ঘ্য, লেন্থটা যেমন একটা লেন্থ, ব্রেথ বা
চওড়া কতটা সেটাও তো একটা দৈর্ঘ্য। তাহলে তার বেলা তো আলাদাভাবে এই ফর্মুলাটা ইউজ করতে পারি। উচ্চতা বা হাইট সেটাও একটা দৈর্ঘ্য, সেটাও একটা লেন্থ। তাহলে তার বেলা তো এই ফর্মুলাটা ইউজ করতে পারি, এই আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে আলফা বা কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন অফ সলিডস বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যদি সংজ্ঞা চাওয়া হয় কিভাবে দেবে, এই লাস্ট লাইনটা দিয়ে দেবে, অর্থাৎ the increase in length per unit original length per unit rise of temperature is the coefficient of linear expansion of a particular material। এই প্রসঙ্গে একটা কথা বলি, এই আলফার ভ্যালুটা ইট ডিপেন্ডস আপন, কার উপর নির্ভর করে, মেটেরিয়ালের উপর নির্ভর করে। মেটেরিয়াল যদি পাল্টে যায়, অর্থাৎ তুমি ধরো কপার নিয়েছিলে, কপারের বদলে তুমি সিলভার নিলে, বা ধরো কপারের বদলে ব্রোঞ্জ নিলে, তখন কিন্তু তোমাদের এই আলফার ভ্যালুটা পাল্টে যাবে। অর্থাৎ আলফা ইজ এ ফাংশন অফ দ্য নেচার অফ মেটেরিয়াল। কারোর বেলায় আলফা বেশি হয়, কারোর বেলায় আলফা খুব কম হয়। ইনভার বলে একটা মেটেরিয়াল আছে, অবশ্যই সেটা অ্যালয় মানে সংকর ধাতু। এই ইনভারের একটা বিশেষত্ব হচ্ছে আলফার ভ্যালু অত্যন্ত কম, মানে ইনভার কথাটা এসছে ইনভ্যারিয়েন্স থেকে, অর্থাৎ তাকে যতই আমি হিট দিই না কেন, তাপমাত্রা বাড়াই না কেন, তার বিশেষ দৈর্ঘ্য প্রসারণ হয় না। একদম হয় না, না হয় খুব নগণ্য পরিমাণ হয়। অন্যান্য যে মেটালগুলো আছে তার তুলনায় এই কি বলে আমার সেই তুলনায় এই আলফার যে মানে ইনভারের যে আলফার ভ্যালু সেটা খুব নেগলিজেবল। এবার যে জায়গাটা বলবো সেটা হচ্ছে যে এই জিনিসটা স্যার পড়ে আমরা কি সুবিধে পাবো, এর কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে। কঠিন পদার্থ যে তাপ দিলে আয়তনে বাড়ে বা দৈর্ঘ্যে বাড়ে, তার নমুনা অনেক ক্ষেত্রে আমরা দেখেওছি। কীরকম না, অনেক সময় কোনো কাঁচের শিশি বা কাঁচের বোতলের ছিপিটি যদি শক্তভাবে আটকে যায় এবং সেটা যদি মেটাল ক্যাপ হয়, আমরা অনেক সময় করি কি, ওই মেটাল ক্যাপটাকে একটু হিট করে নিই, তাহলে মেটাল ক্যাপটা একটু আয়তনে বেড়ে যায়, তখন প্যাঁচ খুলতে সুবিধা হয়। আগেকার দিনে তোমার দেখবে তোমরা, এখন আর দেখার উপায় নেই অবশ্য, এখন গ্রামের দিকে যে যে সামান্য কটা গরুর গাড়ি চলে সেখানে এই ধরনের চাকার ব্যবহার প্রায় বন্ধ হয়ে গেছে। আগেকার দিনে গরুর গাড়িতে কাঠের চাকা ব্যবহার হতো, এরকম কাঠের চাকা। এই কাঠের চাকা রাস্তা দিয়ে, মাটির এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে যাওয়ার ফলে খুব সহজেই ক্ষয়ে যেত। সেই ক্ষয়টাকে রোকবার জন্যে কি করা হলো না, কাঠের চাকার গায়ে একটা লোহার বেড় পরানো হলো। লোহার বেড় পরাতে গেলে কি করতে হবে না, তাহলে লোহার বেড়টা এর গায়ে নিয়ে তার মানে এই কাঠের সঙ্গে স্ক্রু টু দিয়ে টাইট করতে হবে। কিন্তু স্ক্রু দিয়ে টাইট করলে যেটা হয়, কিছুদিন বাদেই ঢিলে হয়ে যায়, স্ক্রুটা ক্ষয়ে যায় যখন, কারণ চাকাটা তো কনস্ট্যান্ট ব্যবহার হচ্ছে। তা সেই জন্য একটা বুদ্ধি খাটানো হলো। বুদ্ধি খাটানো হলো মানে কি, এই কাঠের চাকার যেটা আউটার সার্কামফারেন্স বা বলতে পারো বাইরের যে পরিধিটা, সেই পরিধির চেয়ে সামান্য পরিমাণ ছোট একটা লোহার বেড় তৈরি করা হলো, একটা লোহার রিং, বেড় মানে হচ্ছে রিং, একটা রিং তৈরি করা হলো। সেই রিংটা প্রথমে গনগনে আগুনে প্রচণ্ড হিট করা হলো। হিট করার ফলে সেটা একদম রেড হট হয়ে গেল। সেই অবস্থায় দেখা গেল সেটা একটু তার পরিধিটা বৃদ্ধি পেয়েছে এক্সপ্যানশনের কারণে, তোমার প্রসারণের কারণে। সেই অবস্থায় দুজন লোক দুটো সাঁড়াশি করে এই লোহার বেড়টাকে, গরম লোহার বেড়টাকে ধরে এনে এই চাকার গায়ে ফিট করে দিল। ফিট করে দেবার পর সঙ্গে সঙ্গে জল ঢেলে দিল, নাহলে কাঠের চাকা পুড়ে যাবে, অত গরম লোহা। জল ঢেলে দিল এবং জল ঢালবার ফলে এই লোহাটা তখন আয়তনে সংকুচিত হলো বা কন্ট্রাক্ট করলো,
কন্ট্রাক্ট করার ফলে সঙ্গে সঙ্গে এই কাঠের চাকার গায়ে এই লোহার বেডটা খুব টাইটলি আটকে বসে রইল, আর খুললো না কিন্তু। তা এইভাবে ব্যবহার করা হতো। এগুলো হচ্ছে বলতে পারো ইউটিলিটিস অফ এক্সপেনশন অফ হিট বা এক্সপেনশন অফ লেন্থ, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের বা দৈর্ঘ্য প্রসারণের সুবিধা বলতে পারো বা প্রয়োগ। অসুবিধাও কিছু হয়, অসুবিধা হয় না তা নয়। অসুবিধা বলতে রেল লাইনে তোমরা দেখতে পাবে যে বিভিন্ন যে জয়েন্ট থাকে সেই জয়েন্টের মধ্যে একটু করে গ্যাপ থাকে, অর্থাৎ রেল লাইন একটা রেল লাইনের তো ধরো ইনফাইনাইট লেন্থ হয় না, একটা রেলের লাইন যেখানে শেষ হয় আর আরেকটা লাইন শুরু হয়, তাহলে সেইখানে ফিশ প্লেট বলে এক ধরনের প্লেট দিয়ে রেল লাইন দুটো আটকানো থাকে। সেটা কীরকম? সেটা হচ্ছে এইরকম দেখতে, এইরকম ধরো রেল লাইন বেসিক্যালি এরকম হয় দেখতে। এইখানে সেই একটা করে রিং লাগানো থাকে এইভাবে, যাতে আটকে থাকে। এখানে একটা রিং লাগানো থাকে, এই রিং রেল লাইনটা যাতে স্লিপারের সঙ্গে আটকে থাকে। ওই যে কংক্রিটের যে জিনিসগুলো দেখতে পাও যার উপর রেল লাইনটা বসানো থাকে সেটাকে বলা হয় স্লিপার। তা এইখানে স্লিপার আছে, এখানে একটা স্লিপার আছে, এখানে একটা স্লিপার আছে, এখানে একটা স্লিপার আছে, এখানে একটা স্লিপার আছে। এইবার এর কন্টিনিউটি মেনটেন করবার জন্যে এইখানে একটা প্লেট, এইভাবে একটা প্লেট লাগানো থাকে। এই প্লেটটার দেখবে এইখানে দুটো বোল্ট, এইখানে দুটো বোল্ট আটকানো আছে, এইটাকে বলা হয় ফিশ প্লেট। এবং এইখানে একটা গ্যাপ মেনটেন করা হয়। কেন না, ধরো রাতের সঙ্গে দিনের, বা ধরো একটা ট্রেন যখন চলে যায় লাইনের উপর দিয়ে ডিউ টু ফ্রিকশন, ঘর্ষণের কারণে রেল লাইনটা গরম হয়ে যায়, অনেকটাই গরম হয়ে যায়। বিশেষ করে ধরো যখন ভারী মালগাড়ি টালগাড়ি যায়, মালগাড়ির লেন্থ অনেক বেশি হয়, এবং ধরো 50 বগির মালগাড়ি কি এমনও হয়েছে 80 বগি 90 বগিরও মালগাড়ি হয়। সেই মালগাড়ি একটা যাওয়ার পর অনেকক্ষণ ধরে তার মানে চাকার সঙ্গে ঘর্ষণ হতে 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 এই রেল লাইনের টেম্পারেচার অনেক বেড়ে যায়। বেড়ে যাওয়ার ফলে তাহলে তারা এক্সপ্যান্ড করতে চাইবে, সেই এক্সপ্যানশনটা যাতে রেল লাইনগুলোকে বাঁকিয়ে দিতে না পারে। ধরো কোনো একটা জিনিস দৈর্ঘ্যে বাড়তে চাইছে, আমি তাকে বাড়তে দিচ্ছি না, তখন কি হবে? সে বেঁকে যাবে। সেই যাতে না বাঁকে সেই জন্য এই গ্যাপটি মেনটেন করা হয়। এবং এই গ্যাপ কতটা রাখা হবে, সেফ কতটা, মানে কতটা গ্যাপ রাখলে সেফ, অর্থাৎ ট্রেনটাও ডিরেলড হবে না প্লাস রেল লাইনটাও বাঁকবে না, সেটার হিসেব করার জন্য কিন্তু আমার এই জ্ঞানটা দরকার, অর্থাৎ কতটা ফাঁক রাখবো। এবং মানে একটা সাধারণ ছোট্ট হিসেব নিজেরা করো তাহলেই বুঝতে পারবে। ধরা যাক এই যে রিলেশনটা আমরা লিখলাম, এই যে আলফা ইকুয়াল টু দিস, এই রিলেশনটা থেকে আমরা কি লিখতে পারি? এই ছবিটা মুছে দিচ্ছি, এই ছবিটা আমার আর প্রয়োজন নেই। কি লিখতে পারি? আলফা ইকুয়াল টু দিস, তাহলে আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, কোনাকুনি গুণ করি, তাহলে কি দেখতে পাই? L2 মাইনাস L1 ইকুয়াল টু আলফা L1 ইন্টু T2 মাইনাস T1। এই তাহলে L2 ইকুয়াল টু L1 প্লাস আলফা L1 ইন্টু T2 মাইনাস T1, এই দেখতে পাবো। তাহলে এখান থেকে যদি L1 কমন নিই, তাহলে এখানে থার্ড ব্র্যাকেট নিতে ভালো হয়, 1 প্লাস আলফা
ইন্টু T2 মাইনাস T1, কারণ এখানেও L1 আছে, এখানেও L1 আছে, এই দুটো জায়গা থেকে L1 আমরা কমন নিয়ে নিলাম। তাহলে আমার ফাইনাল এক্সপ্রেশন এইটা দাঁড়ালো। এইবার ধরা যাক, বুঝতেই পারছো যে আমার যে টেম্পারেচার বৃদ্ধি ঘটে রেল লাইনের, সেটা যদি 100 ডিগ্রি সেলসিয়াস হয়, কথার কথা বলছি, এটা যদি 100 ডিগ্রি সেলসিয়াস হয়, যদিও 100 ডিগ্রি সেলসিয়াস হয় না, আমি একটু বেশি করেই ধরলাম 100 ডিগ্রি সেলসিয়াস হয় আমাদের হিসেবে সুবিধের জন্য। তারপরে ধরো লোহার রেল লাইন, লোহার আলফার ভ্যালু আমার মনে নেই, যাই হোক হবে 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এইরকম কিছু একটা ভ্যালু হয়, মানে অফ দ্য অর্ডার অফ 10⁻⁻6 লিখলাম। তাহলে এইটা আমার 10⁻⁻6, এটা তার মধ্যে যেমন আছে 1, এটা তারপর L1, L1 কত না, L1 ধরা যাক একটা রেল লাইনের দৈর্ঘ্য খুব বেশি হলে হয়তো 50 মিটার, 50 মিটার, কি ধরো আরো আরো বড় রেল লাইন 100 মিটার, 100 মিটার লম্বা একটা রেল লাইন আছে। তাহলে আমরা যদি এগুলোকে গুণটুন করি, তাহলে 100 ইন্টু 10⁻⁻6, এখানে 100 আছে, মানে 10⁻⁻4, 10⁻⁻4, তাহলে 1 প্লাস 10⁻⁻4, যারা বুঝতে পারছো না তাদের জন্য একটু হিসেব করেই দিচ্ছি, 100 মানে 10⁻2, তাহলে এবার ডান দিকে লিখি, তাহলে এখানের পর এখানে লিখছি, তাহলে L2 ইকুয়াল টু 100 ইন্টু 1 প্লাস -6 আর +2 যোগ করলে 10⁻⁻4, 10⁻⁻4 মানে হচ্ছে 1 প্লাস 0.0001, তাহলে 100 ইন্টু 1.123, তারপরে 1, তাহলে 100কে এটা দিয়ে যদি গুণ করি তাহলে 100.01 মিটার, তাহলে L2 দাঁড়াচ্ছে 100.01 মিটার, L1 ছিল 100 মিটার, তাহলে L1 ছিল 100 মিটার, তাহলে যদি আমি বিয়োগ করি L2 মাইনাস L1টা যদি বার করতে চাই, L2 মাইনাস L1টা ডাইরেক্ট এখান থেকেই বার করতে পারতাম, এই ভ্যালুটা বসিয়ে আমি দেখালাম যে ফাইনাল লেন্থটা কত হয়, তার মানে 0.01 মিটার, 0.01 মিটার মানে 1 সেন্টিমিটার গ্যাপ কতটা জানো, তার মানে 1 সেন্টিমিটার গ্যাপ, প্রতিটি রেল মানে 100 মিটার লম্বা রেল লাইন অন্তর অন্তর আমাকে 1 সেন্টিমিটার করে গ্যাপ মেনটেন করতে হবে, যদি ধরে নিই 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বৃদ্ধি পাবে একটা ট্রেন চলে যাওয়ার পর ওই ট্র্যাকের উপর দিয়ে। স্যার এবার আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার আমার কিন্তু মনে হচ্ছে যে এখানে আমাদেরকে ডিস্টেন্সটা মানে ফাঁক যতটা রাখতে হবে ওটা 1 সেন্টিমিটার নয়, ওটা 2 সেন্টিমিটার রাখতে হবে। তার কারণ যে রেল লাইনটা আছে ওটা তো মানে দুদিকেই বাড়বে না, মানে বাঁ সাইডেরটা যদি বাড়ে প্যারালালি ডান সাইডেরটাও বাড়বে, তাহলে তো ওরা টোটাল যে মানে ওদের মাঝখানে যে ডিস্টেন্সটা ওটা 2 সেন্টিমিটার করে কমে যাবে আর কি। না, তার কারণ হচ্ছে তোমার, আচ্ছা এই তলার দিকটা মুছে দিলাম, হ্যাঁ আমার জায়গা অভাব ঘটছে বলে উপায় নেই কিছু, তুমি যেটা বললে অর্ক সেটা হবে না, তার কারণ হচ্ছে ধরো এইটা ছিল আমার 100 মিটার, কথার কথা বলছি, এইবার এইটা বেড়ে হয়েছে, এটা নট টু স্কেল যদিও ছবিটা 100.01 মিটার, মানে দুদিকেই বাড়বে বলে। হ্যাঁ এই টোটালটা আমার 100.01 মিটার, এইবার 100.01 তার নেট ইনক্রিজ করছে কতটা না 0.01 মিটার, এই 0.01 মিটারকে তুমি মোটামুটি 2 দিয়ে ভাগ করো, করলে 0.005 মিটার,
তাহলে এই দিকে তার মানে তোমার বেড়েছে 0.05 মিটার, 005 মিটার, আর এদিকে বেড়েছে 0.005 মিটার। নেট বেড়েছে হচ্ছে 0.01 মিটার। ক্লিয়ার? হ্যাঁ বুঝেছি এবার, ওই কারণে ওটা। আচ্ছা, এইভাবে আমরা হিসেব করতে পারি। একটা জায়গা তোমাদের বলা হয়নি, আগে একটু বলে নিলেই ভালো হতো। সেটা হচ্ছে ইউনিট অফ আলফা। ইউনিট অফ আলফা, আলফা কি একক? আলফার যে এক্সপ্রেশন পেয়েছিলাম L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এখানে দেখো উপরে L2 মাইনাস L1, L2 যদি মিটার এককে হয় L1 ও মিটার এককে হবে, এবং L2 থেকে L1 যে বিয়োগ করছি এই বিয়োগফলটা সেই মিটার এককেই থাকবে। 5টা গরু থেকে 3টে গরু বিয়োগ করলে 2টো গরুই হয়, 2টো ছাগল হয়ে যায় না। তাহলে উপরে এই যে দৈর্ঘ্য পরিবর্তন, তাহলে উপরে হচ্ছে তোমার তার মানে দৈর্ঘ্যের একক, তলাতেও একটা দৈর্ঘ্যের একক বা লেন্থের একক। তাহলে লেন্থের একক আর থাকছে না। তার মানে ইউনিট অফ আলফা বলে যদি লিখি তাহলে উপরটায় কি হবে? ইউনিট অফ লেন্থ, দৈর্ঘ্যের একক, তলায় হচ্ছে আবার ইউনিট অফ লেন্থ এই L1 এর জন্যে, দৈর্ঘ্যের একক, আর এটা হচ্ছে T2 মাইনাস T1 তাপমাত্রা বৃদ্ধি। তাপমাত্রার যে একক তাই হবে, তাপমাত্রা বৃদ্ধিও সেই এককেই মাপব, অর্থাৎ ইউনিট অফ টেম্পারেচার। এই তাহলে ইউনিট অফ লেন্থ থাকছে না, ভ্যানিশ করে যাচ্ছে, কেবলমাত্র 1 বাই ইউনিট অফ টেম্পারেচার দাঁড়াচ্ছে। তাহলে আলফার ভ্যালু আমি দেখো একটু আগেই লিখেছিলাম এরকম, অফ দ্য অর্ডার অফ 10 টু দি পাওয়ার মাইনাস 6 এইরকম লিখেছিলাম। এটা লিখো না, এটা এইভাবে লিখো না। এইভাবে লিখবো না কেন? এইভাবে লিখলে কোনো একটা ইউনিট তার নিউমারেটারে কি আছে সেটা এখান থেকে বোঝা যাচ্ছে না। তাহলে কিভাবে লিখবো? না, আমরা যেমন 1 বাই এক্স কে এক্স টু দি পাওয়ার মাইনাস 1 লিখি, এটাকেও কিন্তু মানে এই ডিগ্রি সেলসিয়াস পার ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 1 বাই ডিগ্রি সেলসিয়াস যদি হয় এটাকে তাহলে আমরা ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার মাইনাস 1 এইভাবে লিখব। অর্থাৎ এই আলফার ইউনিটটা এই ডিগ্রি সেলসিয়াস পার ডিগ্রি সেলসিয়াস না লিখে লিখব হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 6 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার মাইনাস 1 এইভাবে লিখব ইউনিটটা লেখার সময় টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে বুঝতে পারছো যে আলফার ভ্যালুটা এইগুলোর উপর ডিপেন্ড করে। এবার মজাটা হচ্ছে, তাহলে যদি কাউকে প্রশ্ন করি, এই আমি তোমাদের কাকে প্রশ্ন করব, ধরো 100 মিটার লম্বা রেল লাইন নিয়ে আমরা হিসেব করে দেখলাম তো এইগুলো হচ্ছে। 100 মিটারের জায়গায় 50 মিটার যদি রেল লাইন নিয়ে হিসেব করতাম তাহলে আলফাটা পাল্টে যেত তো? হ্যাঁ স্যার। আলফা রিলেশনে L1টা একটা ফ্যাক্টর তো। এই যে L1 প্রাথমিক দৈর্ঘ্য বা ইনিশিয়াল লেন্থ, সেখানে 100 মিটার না নিয়ে যদি আমি 50 মিটার নিতাম তাহলে আলফার ভ্যালু পাল্টে যেত তো? হ্যাঁ স্যার। তেমনি করে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বেড়েছে আমরা ধরেছি, সেটা না ধরে যদি 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করতো তাহলে এখানে T2 মাইনাস T1 তখন 100 হতো না 50 হয়ে যেত, তাহলে তো আলফার ভ্যালু পাল্টে যেত। হ্যাঁ না না? হ্যাঁ স্যার। উত্তরটা আমরা সকলে শুনলাম। শুভর উত্তরটা যাদের মনোপুত হয়নি তারা বলতে পারো আর কি, কেউ একজন বলতে পারো যে এটা স্যার শুভ যেটা বললে এটা হবে না, অন্য কিছু হবে, এরকম কেউ যদি থাকো বলে ফেলো। স্যার আমার যেটা মনে হচ্ছে যে মানে লেন্থটা যদি বেশি হয় প্রপোর্শনালি L2 মাইনাস L1টাও বেশি হয়। বলে যাও শুনছি।
তো যদি লেন্থটা বাড়ে তেমন আলফাটা আমার মনে হয় না যে বাড়বে বলে। কিন্তু যদি টেম্পারেচারটা বদলায় তাহলে কিন্তু আলফার ভ্যালুটা মানে আলফাতে তো আমরা ডিভাইড করে দিচ্ছি টেম্পারেচারটা, পার ডিগ্রি সেলসিয়াস নিচ্ছি, তাই ওটাও ঠিক প্রপোর্শনালি কিন্তু আমরা পাবো, তাই আমার মনে হয় না বাড়বে। মানে আলফা তার মানে L2 মাইনাস L1 এর উপর ডিপেন্ড করবে না, T2 মাইনাস T1 এর না, উপর টি2 ডিপেন্ড? মাইনাস টি ওয়ান টি1 এর উপর ডিপেন্ড করবে, কিন্তু মানে ওই ইনিশিয়াল লেন্থটার উপর আমার মনে স্যার হয় না আমার ডিপেন্ড মনে হয় করবে। এই তিনটের উপর কোনোটাতেই নির্ভর করবে না, কারণ আর আলফা তো বাকিটা? বললেন হচ্ছে ফাংশন অফ নেচার অফ দি মেটেরিয়াল, তাহলে স্যার ওটা তো মেটেরিয়ালের উপর ডিপেন্ড করবে স্যার। স্যার আমার মনে হচ্ছে কি যে আলফা মানে ধাতুটা যে মানে যে পরিমাণ মানে ধাতুটা যেটা যে তৈরি মানে যে ধাতুটা বলছে সেটার উপর নির্ভর করবে, মানে প্রতিটা ধাতুর আলাদা আলাদা আলফার মানটা হবে। হ্যাঁ, কিন্তু সেটা দৈর্ঘ্যের উপর নির্ভর করবে, দৈর্ঘ্য বা তাপমাত্রা। এই যে এক্সপ্রেশনটা দেখছো, আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে whether alpha will depend upon these terms, এই টার্মগুলোর উপর নির্ভর করবে কি? ধাতুর উপর নির্ভর করবে মেনে নিচ্ছি আমি, কিন্তু ধাতু স্যার আমি বদলালে। বলবো একবার। হুম, বলো। স্যার আমারও মনে হচ্ছে যে ওই উষ্ণতার উপরেই নির্ভর করবে, কারণ এককটা শেষ পর্যন্ত পাওয়া গেল যে 1 বাই উষ্ণতার একক, মানে হ্যাঁ উষ্ণতা, বেশ মানে দৈর্ঘ্যটা তো আর রয়েছেই না। বেশ। সুশোভন লিখে পাঠালো যে আলফা T2 মাইনাস T1 এর উপর ডিপেন্ড করবে। আর বাদ বাকিরা? হ্যাঁ বলো। স্যার আমি তাবাসসুম বলছি। হ্যাঁ তাবাসসুম বলো। এটা টেম্পারেচারের ওপর ডিপেন্ড করবে। আচ্ছা বেশ। সিরিনের কি মনে? টেম্পারেচারের টেম্পারেচারের উপরে তো ডিপেন্ড করার কথা না, আমার মনে হচ্ছে যত সম্ভব। বেশ। টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে না এই দলে আর কে আছো? ডিপেন্ড করবে নয় বুঝলাম, করবে না দলে ডেফিনিশন অফ আলফা, আলফার সংজ্ঞা সেটা কি? আমি পুরো সেন্টেন্স করে লিখছি না, জাস্ট ইনক্রিজ ইন লেন্থ পার ইউনিট অরিজিনাল লেন্থ per unit rise in temperature। এই অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তন প্রতি একক দৈর্ঘ্যে এবং প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে। অর্থাৎ ধরো আলফা এফি, লোহার যদি আলফা বলা হয়, সেটা যদি 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এই কথাটা বলা থাকে, এর মানেটা বোঝায় যে 1 মিটার লম্বা তুমি যদি একটা লোহা টুকরো নাও, মন দিয়ে শুনবে, মিউট করো, এখন কথা বলবে না কেউ। 1 মিটার লম্বা যদি একটা লোহার টুকরো নাও, তার টেম্পারেচার যদি তুমি 1 ডিগ্রি সেলসিয়াস আছে, তো আমরা সেন্টিমিটার দিয়ে করি। 1 সেন্টিমিটার যদি একটা লোহার টুকরো নাও, তার টেম্পারেচার যদি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করো, তার দৈর্ঘ্য বাড়বে, টেম্পারেচার এই লেন্থ বাড়বে 10⁻⁻6 সেন্টিমিটার। তুমি যদি 2 সেন্টিমিটার লোহার দৈর্ঘ্য নাও, সেই 1 ডিগ্রি সেলসিয়াসই পরিবর্তন করো টেম্পারেচার, তাহলে 2 × 10⁻⁻6 সেন্টিমিটার। এটা
একই রকম প্যারিটি রেখে 1 × 10⁻⁶ লিখি। এটা যদি 3 সেন্টিমিটার হয়, সেই 1 ডিগ্রি সেলসিয়াসই পরিবর্তন করি, সেটা 3 × 10⁻⁶ সেন্টিমিটার। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে এই আলফার ভ্যালু আমার যদি দেওয়া থাকে, তাহলে আমি যে কোনো প্রাথমিক দৈর্ঘ্যর লোহার টুকরো নিয়ে কতটা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ফলে কতটা অন্তিম দৈর্ঘ্য আমার বাড়বে কতটা, সেটা হিসাব করে ফেলতে পারবো। এবার একই রকম কথা বলি, 1 সেন্টিমিটার দৈর্ঘ্য নিয়েছি। এবার এখানে 1 ডিগ্রি সেলসিয়াস তো লেখাই আছে, এর পরের স্টেপটা লিখছি আর কি, 2 ডিগ্রি সেলসিয়াস করলাম। তার ফলে আমার টেম্পারেচার বৃদ্ধি হবে এর ঠিক দ্বিগুণ, দৈর্ঘ্য বৃদ্ধি হবে এর ঠিক দ্বিগুণ, 10⁻⁶ সেন্টিমিটার। আমি যদি এখানে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যই নিই, এখানে যদি 3 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়াই, এখানে আমার দৈর্ঘ্য বৃদ্ধি হবে 3 × 10⁻⁶ সেন্টিমিটার। এবার দুটোকে একসঙ্গে পাঞ্চ করি। আমার ধরো এখানে 3 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্য, তার টেম্পারেচার বাড়িয়েছি আমি 3 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি হবে 3 × 3 × 10⁻⁶ সেন্টিমিটার। আচ্ছা, এই যে ভ্যালুগুলো লিখলাম, এইখানে কোথাও এই আলফার ভ্যালুটা চেঞ্জ হয়েছে? না স্যার। না স্যার। না স্যার। সেন্টিমিটারটা অবশ্য নেওয়া উচিত হয়নি, যাই হোক আলফার ভ্যালুটা কোথাও চেঞ্জ হয়েছে? আমার ফর্মুলা হচ্ছে L2 = L1 1 প্লাস আলফা T2 - T1, একটু আগেই লিখেছিলাম, মুছে দিয়েছি। তাহলে এটা যদি আমি ব্র্যাকেটটা তুলে দিই, থার্ড ব্র্যাকেটটা, L1 প্লাস L1 আলফা ইন্টু T2 - T1, তাহলে এই L1টা যদি বাঁদিকে নিয়ে আসি, তাহলে দাঁড়ায় কি, L2 - L1 = L1 আলফা ইন্টু T2 - T1। আমি তো তাই করেছি, 3 সেন্টিমিটার দৈর্ঘ্য নিয়েছি প্রাথমিক দৈর্ঘ্য, তাপমাত্রা বৃদ্ধি করিয়েছি 3 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কতটা দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে? এই যে প্রাথমিক দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, তাপমাত্রা বৃদ্ধি করিয়েছি 3 ডিগ্রি সেলসিয়াস, তার সঙ্গে কি গুণ করেছি? ডাজ দ্য ভ্যালু অফ আলফা ইজ চেঞ্জিং? আলফার ভ্যালুটা কি পাল্টাচ্ছে তাপমাত্রা বৃদ্ধি যদি পাল্টায়? না স্যার। তাহলে না স্যার। আলফা ইজ এ প্রপার্টি অফ দ্য মেটেরিয়াল অনলি। তোমাদের ঠকানোর জন্য অনেক সময় প্রশ্ন দেওয়া হয় যে তাপমাত্রা 0 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হলো, তাতে করে আলফা পাওয়া গেল, তাতে করে আলফা যদি এই হয় 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস যখন টেম্পারেচার ইনক্রিজ করব, তখন তাহলে আলফার ভ্যালু কত হবে? উত্তর হবে একই হবে, বিকজ আলফা ইজ কনস্ট্যান্ট ফর পার্টিকুলার মেটেরিয়াল। মেটেরিয়ালটি যতক্ষণ না পাল্টাচ্ছ, লোহার জায়গায় তামা যতক্ষণ না নিচ্ছ, ততক্ষণ পর্যন্ত দ্য ভ্যালু অফ আলফা উইল রিমেন কনস্ট্যান্ট। এটা একদম মাথায় হাতুড়ি দিয়ে গেঁথে নাও, টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে না। কারণ ওই আলফা ইকুয়াল টু যে এক্সপ্রেশনটা লিখছিলাম, L2 - L1 বাই L1 ইন্টু T2 - T1, এই এক্সপ্রেশনে L1 T2 - T1 যত বাড়াবে, L2 - L1 ঠিক সেই হারে বৃদ্ধি পেয়ে এই অনুপাতটাকে ধ্রুবক রাখবে, কনস্ট্যান্ট ফর এ পার্টিকুলার মেটেরিয়াল। অর্ক ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। টেম্পারেচারের উপর কিন্তু ডিপেন্ড করবে না। আর এর আলফার ভ্যালুটা টেম্পারেচারের ইউনিটের উপর ডিপেন্ড করে, সেটা অন্য কথা, সেটা আমরা একটু আলোচনা করব এবার। আলফার ভ্যালুটা টেম্পারেচারের ইউনিটের উপর ডিপেন্ড করে। কিরম ভাবে? কেলভিন হলে কোনো সমস্যা নেই, কেলভিন স্কেল সম্বন্ধে তোমরা এই
গ্যাস লস পড়ার সময় পড়ে এসছো। কেলভিন স্কেল আর সেলসিয়াস স্কেলের মধ্যে একটা অদ্ভুত মিল হচ্ছে, 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ ইন টেম্পারেচার মানে যতটা, 1 কেলভিন ইনক্রিজ অফ টেম্পারেচার মানেও ততটা। অর্থাৎ ডিফারেন্স অফ টেম্পারেচার আমরা যখন হিসেব করব তখন কেলভিন স্কেল আর সেলসিয়াস স্কেলের মধ্যে কোনো ভেদ নেই। আমরা তাহলে কোথায় ভেদ পাবো না, ফারেনহাইট স্কেলের সঙ্গে একটু ভেদ পাবো। সেটা কিরকম একটু দেখি। ধরো তোমার সেলসিয়াস স্কেলে 10 ডিগ্রি সেলসিয়াস থেকে তুমি টেম্পারেচার বাড়িয়ে 11 ডিগ্রি সেলসিয়াস করলে, এইটা মানে তোমার তার মানে ইনক্রিজটা কত হলো, 1 ডিগ্রি সেলসিয়াস। তেমনি করে 10 ডিগ্রি সেলসিয়াস মানে কেলভিন স্কেলে কত হবে, 283 কেলভিন। 11 ডিগ্রি সেলসিয়াস মানে কেলভিন স্কেলে কত হবে, 284 কেলভিন। তাহলে ইনক্রিজটা হবে 1 কেলভিন। অর্থাৎ কেলভিন স্কেল আর সেলসিয়াস স্কেলে ইনক্রিজ বা ডিক্রিজ অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন কতটা হচ্ছে সেটাতে কোনো ভেদ বা তফাৎ পার্থক্য কিছু নেই, দুটোর ক্ষেত্রে ভ্যালু একই। কিন্তু ফারেনহাইট স্কেলে একটু সমস্যা আছে। ফারেনহাইট স্কেলে কি রকম সমস্যা, ফারেনহাইট স্কেলে পুরনো পড়ায় ফিরে যাই, ক্লাস 8-এর পড়া। ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে এখানে ধরো এটা সেলসিয়াস স্কেল, তলায় লিখছি উপরে লিখছি ফারেনহাইট স্কেল। ফারেনহাইট স্কেলের যেটা তোমার কি বলে ওটাকে লোয়ার ফিক্সড পয়েন্ট, সেটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। আপার ফিক্সড পয়েন্ট হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। আর এর বেলায় এটা 0 ডিগ্রি সেলসিয়াস, এর বেলায় এটা 100 ডিগ্রি সেলসিয়াস। এইখানে তার মানে 100 ডিভিশনস, 100খানা ঘর আছে এ মাথা থেকে ও মাথা। আর এইখানে 212 থেকে 32 বাদ দিলে বিয়োগ করলে 180 ডিভিশনস। তার মানে সহজ ভাষায় বলতে গেলে 180 ডিভিশনস ইন ফারেনহাইট স্কেল ইজ ইকুয়াল টু 100 ডিভিশনস ইন সেলসিয়াস স্কেল। তাই যদি হয় তাহলে 1 ডিভিশন ইন ফারেনহাইট স্কেল সেটা হচ্ছে 100/180 ডিভিশন ইন সেলসিয়াস স্কেল ইকুয়াল টু 5/9 ডিভিশন ইন সেলসিয়াস স্কেল। অর্থাৎ এই কথাটার মানে কি না, তার মানে 1 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার ইনক্রিজ equal to 5/9 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে ফারেনহাইট স্কেলে 1 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বৃদ্ধি সমান সেলসিয়াস স্কেলে 5/9 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ। এবার তাহলে ঘুরিয়ে উল্টোটাও লিখতে পারি যে 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ, তাহলে রেশিওটা পাল্টে যাবে 9/5 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার ইনক্রিজ। তাহলে 1 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার ইনক্রিজ যদি 5/9 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ হয়, তাহলে সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রি বাড়লো মানে ফারেনহাইট স্কেলে 9/5 ডিগ্রি বেড়ে গেল। তাহলে এইটা মাথায় রেখে যদি আমি ওই আলফার ভ্যালুতে একটু চেঞ্জ নিয়ে আসতে চাই, মানে অর্থাৎ ইউনিটে যদি চেঞ্জ নিয়ে আসতে চাই, ধরা যাক এটা মুছে দিলাম, সেই আবার আগের ভ্যালুটা ফিরে আসি, আলফা এফই ধরা যাক 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্যে লোহার দৈর্ঘ্য 10⁻⁻6 বেড়েছে। 10⁻⁻6টা সেন্টিমিটার হবে না মিটার হবে? তুমি যদি প্রাথমিক দৈর্ঘ্যটা মিটারে নিয়ে থাকো তাহলে ফাইনাল লেন্থটাও মিটারে মাপবে। প্রাথমিক দৈর্ঘ্যটা যদি কিলোমিটারে নিয়ে থাকো ফাইনাল লেন্থটা কিলোমিটারে মাপবে।
প্রাথমিক দৈর্ঘ্যটা যদি ইঞ্চিতে নিয়ে থাকো, অন্তিম দৈর্ঘ্যটা ইঞ্চিতে মাপবে, তাতে কোনো সমস্যা নেই। ইউ ক্যান টেক এনি ইউনিট। এইবার তাহলে 1°C বৃদ্ধিতে এতটা বেড়েছে। 1°C বৃদ্ধি মানে কত ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি? না 9.5°F বৃদ্ধি। তাহলে আমরা এইভাবে ভাবতে পারি যে 9/5°F টেম্পারেচার বাড়লো বলে আমার লেন্থ বৃদ্ধি কতটা ঘটেছে? 10⁻⁻6। তাহলে 1°F যদি বৃদ্ধি পেত তাহলে আমার কতটা বাড়তো? 10⁻⁻6 বাই 9/5 ইকুয়াল টু তাহলে 5/9 ইন্টু 10⁻⁻6। অর্থাৎ সেলসিয়াস স্কেলে মানে আলফার যা ভ্যালু হবে, ফাইনাইট স্কেলে আলফার ভ্যালু বার করতে গেলে আমি জাস্ট 5/9 দিয়ে গুণ করে নেব ভ্যালুটা। তার মানে এইভাবে যদি লিখি তাহলে আলফা, ভ্যালু অফ আলফা ইন সেলসিয়াস স্কেল, ধরা যাক আমি যেটা আলফা এফই দিয়ে বারবার লিখছি 10⁻⁻6°C ইনভার্স, সেটাই ভ্যালু অফ আলফা ইন ফারেনহাইট স্কেল। এটা এই আলফা এফই কি হয়ে যাবে না 5/9 ফ্যাক্টরটা দিয়ে মাল্টিপ্লাইড হয়ে যাবে পার ডিগ্রি ফারেনহাইট, মানে ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। দেখো যা বললাম, দুটো জিনিস বলে আজকে ক্লাস শেষ থাকলে বলে, সেটা হচ্ছে প্রশ্ন যদি থাকে, আমরা তো লেন্থ কি করে ইনক্রিজ করে দেখলাম। এছাড়া আমরা লেন্থ তো ধরো একটা ডাইমেনশন হলো, কোনো একটা 3 ডাইমেনশনাল বডির একটা ডাইমেনশন হচ্ছে লেন্থ, এছাড়া তার ব্রেথ থাকতে পারে, হাইট থাকতে পারে। আমরা আপাতত নেক্সট যে জায়গাটায় যাব সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ সারফেস এক্সপেনশন বা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ সারফেস এক্সপেনশন। এর আর একটা ইংরেজি নাম হচ্ছে সুপারফিশিয়াল এক্সপেনশন, বাংলায় বলা হয় ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। এটাকে বিটা চিহ্ন দিয়ে লেখা হয় এরকম, বি এর মতোই বাঁদিকে ঠ্যাংটা লম্বা, এই যে এটা একটা গ্রিক অ্যালফাবেট, বিটা দিয়ে লেখা হয়। অর্থাৎ কিছুই নয়, একই স্টাইল। এর এরিয়া ধরো S1, এটা টেম্পারেচার T1°C ছিল, এটাকে টেম্পারেচার বাড়ানো হয়েছে, এটা এরিয়া বেড়ে S2 হয়েছে, T2°C হয়েছে তাপমাত্রা। তাহলে ঠিক আলফা কিরকম লিখেছিলাম? আলফা ইকুয়াল টু লিখেছিলাম L2 - L1 বাই L1 ইন্টু T2 - T1। আমরা ওই একই স্টাইলে এই সারফেস এক্সপেনশনকেও ডিফাইন করতে পারি। আমরা আর নতুন করে ওই ঐকিক নিয়মে লিখছি না, যদি বুঝতে না পারো তখন বলবে আমাকে। তাহলে বিটা ইকুয়াল টু S2 - S1 বাই S1 ইন্টু T2 - T1। দেখো এখানেও কিন্তু টেম্পারেচার, মানে টেম্পারেচারের যে ইউনিট তার উপরই কিন্তু বিটার ইউনিট নির্ভর করছে। S2 - S1 এর এককও নয়, S1 এর এককও নয়, এর একক আর এর একক, এর ইউনিট আর এর ইউনিট কেটে যাচ্ছে। তাহলে বিটার ইউনিটও কিন্তু ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা কেলভিন ইনভার্স। এটা হচ্ছে তার মানে সারফেস এক্সপেনশন কোএফিসিয়েন্ট বা কোএফিসিয়েন্ট অফ সারফেস এক্সপেনশন বিটা। ঠিক তেমনি করে ভলিউম এক্সপেনশনের জন্য একটা কোএফিসিয়েন্ট আছে, আমার কলম আর লিখতে চাইছে না, এইমাত্র কালি ভরলাম। কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপেনশন গামা। এই ধরো ভলিউম ছিল, এটা ধরো V1, টেম্পারেচার বেড়ে এটা বড় সড়ো হয়ে গেছে, এটা হচ্ছে V2।
এটা T1 ডিগ্রি সেলসিয়াস, এটা T2 ডিগ্রি সেলসিয়াস। এইবার তাহলে ঠিক একই স্টাইলে এই গামা, এটাকে এর উচ্চারণ হচ্ছে গামা, এটাও গ্রিক অ্যালফাবেট, এর উচ্চারণ হচ্ছে বিটা। তাহলে গামা লেখা যায় V2 minus V1 by V1 into T2 minus T1। এখানেও দেখো ইউনিট অফ V2 minus V1 আর ইউনিট অফ V1 দুটো সমান, কেটে যাচ্ছে। তাহলে এরও ইউনিট কিন্তু আলফার সমান, অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এইভাবে আমরা ভলিউম কোএফিসিয়েন্ট, ভলিউম এক্সপেনশন কোএফিসিয়েন্টকে ডিফাইন করতে পারি। আমরা আজকে এই অবধি পড়লাম, রিলেশনটা পরের ক্লাসে পড়ব, রিলেশনটা নিয়ে একটু আলোচনা আছে। তা এই অবধি কারোর প্রশ্ন যদি কিছু থাকে বলে ফেলো। আছে? স্যার এই যে এক্সপ্যানশনের যে ইয়েগুলো না, যে কিসের উপর ডিপেন্ড করবে, মানে শুধু এক্সপ্যানশন না, অনেক কিছু, যেমন ধরুন তার মধ্যে একটা বড়সড় ব্যাপার হলো ওই ভেলোসিটি অফ সাউন্ড কিসের উপর ডিপেন্ড করবে। তো ডিপেন্ড করাগুলোতে আমার খুব অসুবিধা হয়, আমি বুঝতে পারি না। এটার কি কোনো ইয়ে আছে, আইডিয়া আছে যে কিভাবে এটা অ্যাপ্রোচ করা উচিত? তোমাকে ভেলোসিটি অফ সাউন্ড কিসের উপর ডিপেন্ড করবে সেটা তো জানতে হবে, না জানলে তুমি কি করে বলবে? না মানে এই যে আপনি যেভাবে বোঝালেন, মানে এরকম ভাবে সেটা তো প্রত্যেকটা যে জিনিসটাকে তুমি কার উপর ডিপেন্ডেন্স বার করতে চাইছো বা বুঝতে চাইছো, সেই বিষয়টি কিসের উপর ডিপেন্ড করে সেটা যদি জানা না থাকে তাহলে তুমি তো ওইভাবে বুঝতে পারবে না। মানে তোমাকে ব্যাপারটাকে জানতে হবে, না জানলে মানে তুমি না জেনে জাস্ট ইকুয়েশন থেকে এটা বলা অসম্ভব। তবে জেনারেলি একটা জিনিস বলে রাখি, যে কোনো কোএফিসিয়েন্টের ক্ষেত্রে, যে কোনো এই গুণাঙ্ক বলে যে ব্যাপারগুলো আছে, তোমরা ক্লাস 9-এও অনেক গুণাঙ্ক পেয়েছো, যেমন ইয়ং গুণাঙ্ক, ইয়ংস মডিউলাস, বাল্ক মডিউলাস, হ্যাঁ, এইগুলো তোমাদের ক্লাস 9-এ ছিল। তাইতেও কিন্তু এই যে গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট জিনিসটা, এটা কিন্তু কেবলমাত্র মেটেরিয়ালের উপরই ডিপেন্ড করে, নাথিং এলস, অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না। এটা জেনে রাখতে পারো বা এটা ভেবে নিতে পারো। যদি গুণাঙ্ক হয় সেটা কেবলমাত্র ইট ইজ এ প্রপার্টি অফ দ্য মেটেরিয়াল অনলি। স্যার বলছিলাম এই যে যেমন আলফাটা যেমন কনস্ট্যান্ট, আর কেউ তাহলে কিছু বলবে? বিটাগুলো আর গামা এটাও কনস্ট্যান্ট তার ভ্যালুগুলো? হ্যাঁ নিশ্চয়ই, মেটেরিয়াল যদি না পাল্টায় তাহলে আলফা বিটা গামা কোনো একটা মেটেরিয়ালের বেলায় ধরো তার যা ভ্যালু, সেটা তুমি এখানে ধরো, তুমি এখানে হয়তো 100 সিসি নিয়েছো, এখানে 100 সিসি নিলেও গামা, এটা ধরো লোহার তৈরি, এর ভ্যালু, এর গামার ভ্যালু যা হবে, এটা যদি 500 সিসি নাও তাহলেও কিন্তু সেই লোহার তৈরি মেটেরিয়াল হলে এর গামার ভ্যালু একই হবে। হ্যাঁ স্যার, তাহলে মেটেরিয়ালের উপর ডিপেন্ড করবে তো? হ্যাঁ, এমন কি আরো একটা জিনিস বলে দিই, এই যে কিউবের মতো যেটা এঁকেছি, এটা যদি সলিড হয় তাহলেও গামার ভ্যালু যা হবে, ফাঁপা হলে তাহলেও গামার ভ্যালু তাই হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার বিটা আর গামার ইউনিট কি হবে তাহলে? ওই একই, আলফার সঙ্গে সমান ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা কেলভিন ইনভার্স বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। ওই কারণ বুঝতেই তো পারছো, এখানে S2 মাইনাস S1 আর S1 কেটে গেল, তাহলে কি পড়ে রইল? কেবলমাত্র টেম্পারেচারটা তলায়, ডিনোমিনেটরে টেম্পারেচার পড়ে রইল। তেমনি করে এখানেও V2 মাইনাস V1 তলায় V1, তাহলে কেটে গেল, শুধু T2 মাইনাস T1। বেশ, শেষ করছি।